আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চ্যানেলের স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে এবং ল অ্যান্ড ইমিগ্রেশনের নানা দিক নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমরা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে আছেন, আমরা শুরুতেই বলেছি, ল অফিসেস অফ অশোক কে কর্মকার পিসি এর প্রধান কর্ণধার অ্যাটর্নি অশোক কে কর্মকার। আমরা শুরুতেই যদি বলি যে আহ, নতুন যে ভিসা বুলেটিন, তাতে আসলে কি কি পরিবর্তন এসেছে বলে আমরা জানি বা দেখতে পাচ্ছি। ভিসা বুলেটিনে চেঞ্জ হচ্ছে। আমি বিশেষ করে যেটা আমরা সবসময় খেয়াল করি সেটা হলো ভাই বোনদের জন্য যখন অ্যাপ্লিকেশন করা হয় সেটা যে অনেকটাই যে পিছনে থাকে সেটাই আমাদের আসলে প্রায় সময় সমস্যা বা আমাদের আকর্ষণ থাকে, সেটা অনেকটা এগিয়ে গেছে দেখা যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে টপ অফ মাই হেড আমি বলতে পারবো দেখে, কিন্তু আমি মানে এটা এগোচ্ছে। স্বাভাবিকভাবেই আগানোর কথা, কারণ আপনার কখনো ইন্টারভিউ তার বন্ধ হয়নি, প্রসেসিংও বন্ধ হয়নি, শুধু পজড হয়ে আছে মানে ভিসা ইস্যু করার ক্ষেত্রে। সুতরাং আহ, মানে দিস এ গুড থিং, অ্যাট দ্য সেম টাইম ব্যাড তো অবশ্যই। যাদের মানে আপনার সমস্ত ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও আপনাকে বসে থাকতে হচ্ছে, সবাইকে বসে থাকতে হচ্ছে, সেটা একটা এই জিনিস অবশ্যই উই ডু নট ফিল গুড, নোবডি ফিলস গুড অ্যাবাউট দ্যাট। আদার দ্যান আমরা দিস। একটু অন্য প্রসঙ্গে যাই তাহলে। অভিবাসন প্রতারণা আসলে কি, এবং এই এর ফলে কি ঘটে, এবং কারা আসলে ক্ষতিগ্রস্ত হন অভিবাসন প্রতারণার মধ্য দিয়ে? আহ বড় প্রশ্ন। তবে আমি বলতে হয় যে প্রথমত হলো যে প্রতারণা মানে প্রতারণা। যে ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে প্রতারণাই করে, প্রতারণার যে কনসিকুয়েন্সেস আছে সব ক্ষেত্রেই যেরকম কনসিকুয়েন্সেস লিগাল, মোরাল তো আছে, লিগাল যে কনসিকুয়েন্সেস থাকে সেগুলো আহ, আপনার ইমিগ্রেশনের ক্ষেত্রে আছে। তো ইমিগ্রেশনের প্রতারণা করে মানুষ যা পায় সেটা হলো গ্রিন কার্ড এবং পরবর্তীতে সিটিজেনশিপ। তো ইমিগ্রেশন প্রতারণার প্রথম যে সমস্যা হয় সেটা হলো আপনার গ্রিন কার্ড থাকলে গ্রিন কার্ড লুজ করা। এখন বর্তমান সময়ে আপনার ডিন্যাচারালাইজেশন বা যে আপনার সিটিজেনশিপও কেড়ে নেওয়া যায়। এর বাইরেও আরো বেশি আছে, যেমন যদি কেউ ক্রিমিনাল যারা পেশাগতভাবে এটা করে, মনে করেন ব্যক্তিগতভাবে তার কিছু সুবিধা পাওয়ার জন্য কেউ করলো ইমিগ্রেশনের প্রতারণা, সেটা হয়তো তার ইমিগ্রেশন স্ট্যাটাসটাই কেড়ে নেবে। শেষ পর্যন্ত জেল জরিমানা হয়তো নাও হতে পারে। প্রতারণার ক্ষেত্রে যা হয়, এই প্রতারণার ক্ষেত্রে সেটাই হতে পারে যে যে নিয়ে এটা প্রতারণা আশ্রয় নেবেন অথবা বেনিফিটেড হবেন, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রত্যেকেই কিন্তু এর শিকার হতে পারেন ভবিষ্যতে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। কারণ হলো সিটিজেনশিপ ইজ নট এ শিল্ড, যে আপনার সিটিজেনশিপ হয়ে গেলেই যে আপনি কেউ বলবে যে আমার আর কোনো সমস্যা নেই, তা কিন্তু না। আমি যেটা বলতে চাই যে প্রতারণা মানে প্রতারণা, আর প্রতারণার যে কনসিকুয়েন্সেস সেগুলো সবসময় একই রকম থাকে। অনেক সময় কন্ট্রাক্ট ম্যারেজ বা শ্যাম ম্যারেজ বলে, তো সেটা করা হয়ে থাকে। এটা আমাকে জানা উচিত যে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। হয়তো অনেকেই মনে করছে যে কোনো ব্যাপার না, আজকে তো কিছু হচ্ছে না, আরো 5 জন এটা করেছে, হবে না কিছু। কিন্তু আপনি যখন ধরা পড়বে তখন শুধুমাত্র যে কেসে ধরা পড়ছে তিনি যে তার সমস্ত কিছুই চলে যাবে, এবং আপনার যারা কিনা এর সাথে জড়িত, পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই একসময় সবাই ধরা পড়তে পারে। বিভিন্ন সময় মানুষ মনে করে যে বাংলাদেশে যেভাবে অনেক সময় অনেক রকম প্রতারণা আশ্রয় নেওয়ার পরে এগুলো কিছুই হয় না, তো সেখানে বোধহয় এখানে বোধহয় করা সম্ভব এবং করার চেষ্টা করে। অনেকে লিউট করে, অনেকে মনে করে যে আচ্ছা ঝামেলাহীন, আমি যদি কারোর কাছ থেকে করতে পারি কত সুবিধা আছে। তো আমি বলবো যে এই জাতীয় লিওড হওয়ার কিছু নেই। ব্রিং ইওর ডকুমেন্টস, যেভাবে আসা দরকার, যেভাবে সঠিকভাবে আনেন। সেটার জন্য কষ্ট হতে পারে, বাট আপনি সারা জীবন ধরে উৎকণ্ঠার মধ্যে থাকবেন না যে আমি তো ওই কাগজটা তো আমি সঠিকভাবে আনিনি, ওই কাগজটা তো আমাকে তো অমুকে এনে দিয়েছে, তাকে আমি টাকা দিয়েছি। কাজে আপনি সারাদিন সারা বছর ধরে কি আপনাকে যে এনে দিল সেও আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে, আপনিও ঘুমাতে পারবেন না। অথচ সেই কাগজটা আপনার কোনো দরকার ছিল না, আহ, যে কোনো রকম ভাবেই একটা ফর্সড একটা ডকুমেন্ট তৈরি করা। আপনার যে ডকুমেন্ট আপনার ইজিলি আপনার পাওয়া প্রাপ্য, আপনি কেন একজন প্রতারককে আপনি সাথে যোগাযোগ করে সেখানে করবেন এবং সারা বছর ধরে আপনি তার অধীনে থাকলেন এবং এবং একটা আপনি মিথ্যা তথ্য দিয়ে কেন আমরা আমাদের ইমিগ্রেশন টাকে খারাপ করব, সেই আপনি প্রসঙ্গটিতে ইমিগ্রেশন থাকে। খারাপ করছেন শুধুমাত্র না, আপনি সারা বছর ধরে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার মনে হবে যে আমি তো দিয়েছিলাম।
এবং আপনার মনে রাখা দরকার, এবং এটা সঠিকভাবেই, যে আপনি যতদিন পর্যন্ত এই দেশে পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্তই আপনাকে ধরার কোনো প্রক্রিয়া যে কোনো সময় হতে পারে। এবং আনটিল উই গো টু দ্য গ্রেভ, আমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমাদেরকে হান্ট করবে। এখন সেটা প্রত্যেকের ক্ষেত্রে হবে, রাইট? সুতরাং যে জিনিসটা আপনার সঠিকভাবে আনা সম্ভব এবং আনা উচিত, আনা সম্ভব না শুধুমাত্র আনা উচিত, যদি আনতে না পারেন কোনো একটা ডকুমেন্ট, সেজন্য আপনাকে এই প্রতারকদের কিন্তু সাথে আপনার যোগাযোগ করা দরকার নেই, কিন্তু আমরা একটা অ্যাজ এ কুইক স্টেট। প্রশ্নে যাই যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের ভবিষ্যৎ কি? যুক্তরাষ্ট্রের প্রথমত হলো যে এই মুহূর্তে যেটা চলছে সেটাই মানে আমাদের শেষ কথা নয়। আর যুক্তরাষ্ট্রের অভিবাসনের যদি আপনি ইতিহাস দেখেন, বিভিন্ন সময় কিন্তু এটা চেঞ্জ হয়েছে। কোনো যখনই এক একটা সময়, কোনো একটা সময় ছিল যে হোয়াইট পিপলই শুধুমাত্র আমেরিকাকে আসতে পারতো, রাইট? চাইনিজদের আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্য দেশ থেকে আপনার কারা আসবে নিশ্চিত ছিল। ধর্মীয়ভাবে কিছু লোক এখানে করা হয়েছিল, যে জুইশ পিপলকে কিন্তু এদেশে আসার জন্য আলাদা সুবিধা দেওয়া হয়েছিল। এগুলো বিভিন্ন সময় কোনোটা ভালো, যেমন জুইশদের যখন ধর্মীয় কারণে নিপীড়ন চলছে তখন তাদেরকে এদেশে আসার জন্য সুবিধা করে দেওয়া হয়েছিল অ্যাক্টের মাধ্যমেই। কিন্তু আবার অনেকগুলো খারাপ ছিল, সে যেগুলো ঢেউগুলো আমরা পেরিয়েছি। এটা এমন একটা সময় আমাদের এখন যাচ্ছে যেটা সবচেয়ে আমার মনে হয় ইতিহাসের অন্যতম সবচেয়ে ডাউনওয়ার্ড কঠিন সময় পার করছে ফর যুক্তরাষ্ট্র ইমিগ্রেন্ট। এবং কিন্তু ইমিগ্রেশনের যে সিস্টেম। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, যে আমরা বলি, সেটা হলো আমি সেটা দেখি। তার কারণ হলো আমেরিকা ইমিগ্রান্টদের সাথে চলবে না। আর আমেরিকা আমেরিকা যে ভাইব্র্যান্ট, আমেরিকা যে এই কিয়স, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিয়স থেকে কিন্তু আমেরিকা প্রাধান্য। এখানে একটা কেওস আছে কিন্তু একটা ক্রিয়েটিভ, এর মধ্যে থেকে প্রতিদিন কিছু নতুন কিছু বেরোয় আছে, এবং সেই নতুন যে বেরোয় আছে, আমেরিকা যে পৃথিবীতে লিড করছে শুধুমাত্র টাকায় না, ব্রেইনেও। আর এই ব্রেইনগুলো শুধুমাত্র সবই যে আমেরিকায় যারা আছে তাদের মাধ্যমে আছে তা তো না, বাইরের ব্রেইনও এখানে আসছে। কাজে আমাদের এই কমিউনিটিকে, এই স্টেটকে যদি আপনি ভাইব্রান্ট রাখতে চান, তাহলে ইমিগ্রেশনের কোনো বিকল্প নেই। সেই ইমিগ্রেশনটা কেমন হবে সেটা নিয়ে আরও কথা হতে পারে। যেভাবে এখন কেওটিক একটু বেশি আছে, সেটাকে আমরা কি স্ট্রিমলাইন করাতে যেতে পারি, সেটা হবে। কিন্তু আপনি ভবিষ্যতে, আমি বলি সামনের দিকে, আমি যেটা আপনি প্রশ্ন করছেন সেটা উত্তর হলো যে খারাপ অবস্থা থেকে আমরা যাচ্ছি তার থেকে বেশি খারাপ হওয়ার কোনো জায়গা নেই এখন। আলটিমেটলি এখন আমরা ভোরের দিকেই যাচ্ছি আমার ধারণা। যদিও মানে এখনো ভালোর দিকে যাচ্ছি আমরা এখন। এখনো অন্ধকার এখনো আছে, অন্ধকার সময় কাটায়নি এখনো, কিন্তু উই আর ক্লোজ টু, আই বিলিভ যে আমরা অনেকটাই ভোরের দিকে। নতুন প্রশাসনিক সিদ্ধান্তগুলো আসলে অভিবাসীদের উপরে কি ধরনের প্রভাব ফেলছে এখন? ওকে, এই যে ব্রড কোশ্চেন আপনি বলছেন, ব্রড বলবো এই কারণে যে অভিবাসীদের মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে, রাইট? জি। কেউ আছেন এখানে ভিজিট ভিসার পরে চেষ্টা করছেন অ্যাডজাস্টমেন্ট করার জন্য, কেউ ছাত্র অবস্থায় আছেন, কেউ বিজনেস ভিসায় আছেন, কেউ মেডিকেল ভিসায় আছেন, কেউ অ্যাসাইলাম প্রার্থী, রাইট? বিভিন্ন রকম ভাবে আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তো প্রত্যেকের জন্যই একটু কঠিন হলো যে আপনার যেসব কন্ডিশনস, যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস, যেসব ভিসার জন্য যা যা থাকে, সেক্ষেত্রে যদি একটু কোনো রকম ভাবে যদি স্খলন ঘটে, এখন অনেকটাই নির্দয়। তার মানে এই নয় যে এটাই সারা বছর পারপিচুয়েট করবে। অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ হবে, ভিউটাও চেঞ্জ হবে মানুষের। অনেক রকম আপনারা হয়তো দেখছেন যে গত 2-3 মাস আগেও যে পরিমাণে ধরপাকড় চলছিল, যেভাবে চলা ছিল, মনে হচ্ছিল যে আমেরিকায় কোনো আর কেউ থাকতে পারবে না 6 মাসের মধ্যে, রাইট? ইন লাস্ট 3 months or 4, ডু ইউ হিয়ার দ্য সেম ওয়ে? নো। এখন কি সেরকম এনফোর্সমেন্ট আছে? নেই। মনে করার কারণ এই অর্থ যে তাদেরকে বের করে দেওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু প্রবলেমটা হলো যে প্রয়োজনীয়তা, অথবা যে একই সাথে বলেন এদেরকে বাদ দিলে যে পরিমাণ বিজনেস থেকে শুরু করে সবগুলো অচল হয়ে যাচ্ছিল, বিজনেস লিডাররা তাদের প্রেশার করেছে যে ইফ ইউ ডু দ্যাট, রেস্টুরেন্টস আর গোয়িং টু বি ক্লোজড, রাইট? আপনি আহ, এই সরাইখানা থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, রেস্টুরেন্ট, হোটেল থেকে শুরু করে ছোট ছোট বিজনেস সব বন্ধ হয়ে যাচ্ছে, রাইট? সো আর মানুষের ক্ষেত্রে একটা জিনিস বলি আমি সবসময়, যে মানুষ তো কোথাও আসবে না যেখানে তার কোনো চাকরি নেই। আর যেখানে আসবে না সেখানে অন্য যে নেটিভ যারা থাকে তাদের কোনো লোকদের দরকার নেই। আমাদের আমেরিকানদের যদি কোনো দরকার না হতো যে মেক্সিকো থেকে কিছু লোক আসুক, তাহলে মেক্সিকান লোকও এখানে কখনো আসতো না, রাইট? এরা এসে গিয়ে রাস্তায় ঘুরবে, ঘুরবে না, আপনার বাড়িতে কাজ করবে অথবা কলকারখানায় কাজ করবে যেখানে আপনি কাজ করতে চান না। সুতরাং এটা হলো
লজিক্যাল লজিক্যাল ওয়েতেই চলে যে আপনার আমাদেরও প্রয়োজন আছে কিছু লোকের কাজ, যে কাজ আমরা করার জন্য লোক পাই না এখানে, রাইট? এবং ওই ওই লোকগুলোও তাদের কাজ করে, যে যে কাজে তারা পারদর্শী সেই কাজ তার নিজের দেশে করেছে, এনাফ টাকা পায় না অথবা করার মতো সেই জায়গা নেই, সুতরাং তারা আসছে। তো এটা এমন না যে আপনার যারা অভিবাসী আসে এখানে আসছেন তারাই শুধুমাত্র তাদের ইচ্ছে তারা চলে আসছেন, তা না, আমাদের প্রয়োজনেও আসছেন। আইসের তৎপরতা আসলে এখন কেমন বর্তমানে চলছে, মানে এটা কি বেড়েছে নাকি ধীরে ধীরে শিথিল হচ্ছে? ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দুর্বহ দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লা লা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। আমি একটু আগেই বলছিলাম, গত 2-3 মাস আগে যেভাবে আমরা দেখেছিলাম যেভাবে আইস তৎপর ছিল সেটা এখন নেই, অনেকটাই কমেছে। এখনো ধরপাকড় চলছে। তো আমার এই ধারণা হচ্ছে যে বিজনেস কমিউনিটির যে প্রভাব বা তাদের যে প্রেশার, সেটাই প্রশাসনকে, তার সাথে মিশিগানে ঘটে ঘটে যাওয়া ঘটনা, দুজন আমেরিকান নাগরিককে হত্যা করা, এগুলো তো আপনার আছেই। তার বাইরে হলো বিগ বিজনেসের কাছ থেকে যে এটা এসছে, প্রেশারটা এসছে, বিকজ ইট ওয়াজ গোয়িং টু কলাপস। কারণ আপনার যার 1,000 লোক দরকার সেখানে আপনি 200 লোক দিয়ে চালাতে পারেন না, রাইট? মানুষ ভয়ে বেরোতে পারছে না। স্কুলগুলো, চার্চে যাওয়া মানুষ বন্ধ করেছে, রাইট? মসজিদে যেমন যাচ্ছে না, মন্দিরে যাচ্ছে না, যেতে পারছে না, ভয় করছে যে আবার গেলেই হবে। কারণ আগে একটা প্র্যাকটিস ছিল, আইন ছিল যে যেসব ধর্মীয় জায়গায় কাউকে হেনস্থা বা ধরা না ধরা, আইস কখনো যেত না। তা আমরা তো দেখেছি যে গত আইস কয়েক মাস সেখানেও যাচ্ছে। আগে যাচ্ছিল, তো সুতরাং মানুষকে মানুষের সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে নিঃসন্দেহে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এখন একটু হয়তো কমেছে, আমি সেজন্য বললাম যে এখন আমরা সেরকম ভাবে শুনছি না, কিন্তু বন্ধ হয়নি। হয়তো প্রকাশ্যে আগের মতো যে থ্রেটেন ফিল করতো যে টু গো আউট, সেটা তো কমেছে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট 212 এখন কার্যকর হচ্ছে, ভিসার উপর এর প্রভাব কি এবং কিভাবে? ভিসার ব্যাপারে আমাদের বাংলাদেশের অন্যান্য 75টা কান্ট্রি যেটা হয়েছে যে ভিসা ব্যান বলছে, ভিসা আসলে পজ করা হয়েছে, ব্যান এরকম না যে তাদেরকে ঢুকতেই দেওয়া হবে না, তাদের উপরে আসলে নজরদারি যে আরো ভেটিং হচ্ছে সেগুলো করছে। কাজে ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার বিভিন্ন রকম আপনার মতাদর্শগত থেকে শুরু করে সবগুলো, যেমন আপনার ফেসবুকে আপনি কি বলছেন গত 5 বছর, 7 বছর, 10 বছরে আপনার ভিউটা কি। সরকার বলতে যাচ্ছে যে ইট ম্যাটার্স বিকজ ইফ ইউ ফিল লাইক দ্যাট, আপনি আমরা যাদেরকে সন্ত্রাসী মনে করি আপনি তাদেরকে সাপোর্ট করেন, দেন আই হ্যাভ নো অব্লিগেশন টু ইনভাইট ইউ, যে আমার দেশে আপনাকে ঢোকার জন্য দিতে হবে। তো অনেকেই হয়তো বলবেন যে আমার তো সত্যি কথা বলার অধিকার আছে, সেটা আমেরিকান সিটিজেনদের জন্য সঠিক, ইয়েস, রাইট? কিন্তু একজন অভিবাসী প্রত্যাশীর জন্য আসলে সঠিক না এই সঠিক না, মুহূর্তে। কার কার এই মুহূর্তে না, কখনোই না। কারণ হলো এটা আইনগতভাবে আপনি আমাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করবেন কিনা, ঢুকতে দিবেন কিনা, ইট ইজ ইওর প্রেরোগেটিভ। সো আমেরিকার বাইরে যারা আছে, যারা কিনা আমেরিকান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট কোনো কিছুই না, আমেরিকান, বিশেষ করে আমেরিকান সিটিজেন না, তাদের কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের মধ্যে কিছু পড়ে না। তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট কিন্তু আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট ইজ আমেরিকান সিটিজেন এবং হু আর অন দ্য আমেরিকান সয়েল। সো আমেরিকান সয়েল, যদি এটা নিয়ে এখন কথা উঠছে যে আপনি যখন দেখছেন যে আপনার সিটিজেন না হলে, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হলে
আপনাকে সেটাকে করতে পারে, আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করতে পারে, আহ, যেটা খলিল করে ভদ্রলোককে এত ডিপোর্টই করা হচ্ছে। তো তারাও কিন্তু প্রোটেক্টেড না, অর্থাৎ আনটিল আনলেস ইউ বিকাম ইউএস সিটিজেন ইউ আর নট দ্যাট প্রোটেক্টেড। যদিও আমি মনে করি রেসপেক্টফুলি ডিফার উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনিওয়ান হু সেজ দ্যাট আমেরিকান বিউটি ছিল এখানেই যে ওয়ান্স ইউ আর অন দ্য আমেরিকান সয়েল ইউ আর প্রোটেক্টেড বাই আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান ল। আমরা রাইট। যখন প্রথম পড়তে এসেছি এবং আমেরিকায় যখন কনস্টিটিউশন ল যেটুকু পড়েছি, যদিও আমি বলবো না যে আমি তো কনস্টিটিউশনাল লয়ের এখানে না এক্সপার্ট না, কিন্তু যেটুকু আমরা বুঝি অ্যাজ এ লয়ার যে দ্যাট ইজ দ্য বিউটি, যে আপনি এদেশে এসে আপনি মুখ মন খুলে কথাটা বলতে পারেন। তো সেই জায়গাটা একটু অবশ্যই বাধাগ্রস্ত হয়েছে, অনেকটাই সরু হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয় না প্রত্যাশিত, এটা হওয়া উচিত। কারণ হলো আমেরিকা ইজ গ্রেট নট বিকজ দ্য বিল্ডিংস but because the brain behind the buildings, brain behind this all everything that we have, সেই ব্রেনের মধ্যে এটাই ছিল। আরেকটা ব্রেন ছিল যে এই ব্রেনকে যদি আপনাকে প্রতিপালন করতে হয়, যদি ক্রিয়েটিভ যদি ফিল করতে হয়, তাহলে সে একটা পরিবেশ রাখতে হবে যেখানে মানুষ চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শীল, যেটা রবীন্দ্রনাথ বলেছেন। তো আমেরিকায় আমরা বিশ্বাস করি, এখনো আগে করতাম এখনো করি, যে আমেরিকাই সেই জায়গা যেখানে আমাদের চিত্ত ভয়শূন্য থাকবে, মাথা উঁচু করে কথা বলতে পারবো। সেখানে এসেও যদি আপনাকে কথা বলতে চিন্তা করতে হয়, আই ডু নট সি দ্যাট দ্যাট ক্যান সাস্টেইন আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান কনস্টিটিউশন, এটা সাস্টেইন করতে পারে না। এবং আমেরিকাই এখনো পৃথিবীতে সেই জায়গা যেখানে মানুষ কথা বলতে পারে এবং তারপর তার মাথাটা উঁচু করে দাঁড়া করতে পারে। সেই জায়গাটা যে ব্যাহত হচ্ছে এখন কিছুদিন হলেও, এটা দুর্ভাগ্যজনক। তো আশা করি এই জায়গা এই দুর্যোগের সময় কেটে যাবে, আবার মানুষ কথা বলবে। আপনি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষেও কথা বলতে পারেন, কিন্তু সন্ত্রাসী কাজে যুক্ত হতে পারেন না। সন্ত্রাসী কাজে যুক্ত হলে হওয়া উচিত ছিল এরকম। এখানে তাহলে পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে বা যে কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতে পারে সে তার সামাজিক যোগাযোগ সন্ত্রাসী, মাধ্যমে। হ্যাঁ, সন্ত্রাসী সংগঠনগুলো আমরা ব্যাখ্যা করি একভাবে। অবশ্যই যারা মানুষ মানে তারা সন্ত্রাসী সংগঠন, হামাস সন্ত্রাসী সংগঠন। কিন্তু হামাসের পক্ষে কথা বলার জন্য যদি কেউ বলে যে হামাস এই কারণে করে, সেটুকু কিন্তু হয়তো ঠিক থাকা উচিত ছিল। কিন্তু অবশ্যই যদি আমি বলি হামাস যা করে সঠিক, আই আই উইল নট এগ্রি, রাইট? রাইট। আপনাকে, কিন্তু আপনি কথা বলতে পারেন যে কেন তারা করছে সেটা কথা বলেন, কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ হামাস যেটা করছে সঠিক, অক্টোবরের 7 তারিখ তারা যা করছে সঠিক, দেন ইউ আর নট অন দ্য সাইড অফ ডেমোক্রেসি বিকজ ইউ আর কিলিং পিপল। বাট স্টিল আমাদের যদি কেউ সরকারি সংগঠনের সাথে যুক্ত থাকে সরাসরি, সেটা ভিন্ন জিনিস, অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। তো আমি যেটা বলতে চাচ্ছি বারবার, যে এই যে মতের সংঘর্ষ, আপনার দ্বিমত করার যে স্বাধীনতা, যে গভর্নমেন্টের সাথে, প্রেসিডেন্টের সাথে, আপনার সিনেটরের সাথে, সেটাই আমেরিকাকে মহান করেছে। এবং সেই জায়গাটায় ধরে রাখতে না পারলে আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান যে শ্রেষ্ঠত্ব, সেটা কিন্তু বজায় থাকবে না। কিন্তু আশা করি দেশে এনাফ মানুষ আছে যারা এটা বোঝে, এবং কি লিবারাল কি কনজারভেটিভ, তাদের মধ্যে অনেক লোক আছে যারা যা বিশ্বাস করে যে আমেরিকান শ্রেষ্ঠত্ব আমেরিকান কনস্টিটিউশনের মধ্যেই নিহিত আছে, এবং দে উইল আপহোল্ড দিস আলটিমেটলি। যুক্তরাষ্ট্র সরকার নিশ্চয়ই এটিকে গুরুত্ব দিয়ে দেখবে, আমরা প্রত্যাশা রাখতে পারি। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। যারা অভিবাসী প্রার্থী তারা তাদের সাক্ষাৎকার হচ্ছে কিন্তু ভিসা দেয়া হচ্ছে না, এই ব্যাপারটি কেন ঘটছে এখন বর্তমানে? এটা আমরা সবাই হয়তো মানে আমার মনে হয় যে সবাই আমরা এখন জানি যে কেন হচ্ছে। কারণ হলো ব্যান, যেটা ব্যান না, পজ করে রাখা হয়েছে, যে এদেরকে আবার ভেটিং চলছে বিভিন্নভাবে, আমরা একটু আগেই বলেছিলাম। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রেও 75টা কান্ট্রির মতোই তো বাংলাদেশ, তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু মনে করি যেটা, সেটা হলো যে হাই রিস্ক কান্ট্রির মধ্যে বাংলাদেশ মনে হয় না। কারণ বাংলাদেশের যারা বিভিন্ন সন্ত্রাসী কাজের সাথে ছিটে ফোটা 2-4টা ঘটনা ছাড়া বাংলাদেশিদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, রাইট? আপনারা জানেন 2-4টা ঘটনা ঘটেছে, তা অবশ্যই কোনোটাই মানুষ মারা গেছে এমনও না বলে, আমার ঠিক খেয়াল নেই। 2-4 আমরা ধরা পড়েছে, একটা পেন স্টেশনে ধরা পড়েছিল যে পাইপ বম, তারপরে আরেকজন করেছিল, এরকম 2-3টা, বাইরে আমি দেখিনি। তো এগুলো কোনোটাই আলটিমেটলি হয়নি। তো সে কারণে আমার মনে হয় না যে বাংলাদেশ মানে হাই রিস্ক কান্ট্রির মধ্যে পড়বে। তো সে কারণে হয়তো বেটিংটা বা অনেকটাই কম হবে। কিন্তু অ্যাগেইন, যে কম হওয়ার মানে এই না যে আমাদেরকে
অবজারভেশন রাখা হয়নি, কারণ 75 কান্ট্রিজ অনলি পৃথিবীতে যাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যারা প্রত্যাশী, যারা আসতে চান, ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিন। আর আরেকটা জিনিস হলো যে আপনি যদি মনেই করেন যে আমেরিকান যে নীতি আদর্শ এবং আমেরিকা যে যে প্রিন্সিপালে চলে তার সাথে আপনি একমত না, তো হোয়াই শুড ইউ হ্যাভ টু কাম? আপনি নিজেও বিপদের মধ্যে পড়বেন, একটা কমিউনিটির জন্য এটা একটা বোঝা। তার কারণ হলো, রাইট। ইফ ইউ রিয়েলি ডু নট লাইক দ্য সিস্টেম, ডোন্ট কাম। আপনি যদি আসেন সুতরাং এবং যারা আসলে যে অভিবাসীরা আমেরিকাকে ভালোবাসবে বা ভালোবাসতে চায় তারাই আসলে এখানে স্থায়ীভাবে বসবাসের হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া আপনার উচিত। নীতি, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন নীতি আদর্শের সাথে, আপনি যদি এই দেশের নীতি আদর্শের একটা আছে, এর অর্থ এই না যে আপনাকে রিপাবলিকান পার্টিকে সাপোর্ট করতে হবে, এর মানে এই না যে আপনি অন্য কোথাও করতে পারবেন না। যে একটা, যে অন্যের কথা শোনা, যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক টলারেন্স, না, আপনার পাশে বসেই আপনার বিরুদ্ধে আরেকজন কথা বলতে পারে নির্ভয়ে, যে আপনার হেড কাট হবে না। তো সেই যে সহনশীলতা, সেই যে ডেমোক্রেটিক ভ্যালুজ, এটাকে যদি আপনি আগে ধারণ না করেন, অ্যাটলিস্ট সেটাকে যদি সমর্থন না করেন, যে আমেরিকায় আপনার আসার তো কোনো দরকার নেই, বিকজ ইউ উইল নট বি এবল। এবং আপনি এসে কি হবে, যে কাজগুলো করবেন তার ফলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এবং কমিউনিটিও ক্ষতিগ্রস্ত হবে। আপনার কোনো দায় দায়িত্ব নেই যে আপনাকে আমেরিকা আসতেই হবে, যদিও আপনি আমেরিকান নীতির সাথে আপনি চান না আমেরিকান নীতির কাছে, রাইট? আমি করেছি, বলেছিলাম, আপনারা যদি জানেন, ওসামা বিন লাদেন কিন্তু অনেক সময় বলতেন, যদিও আমরা জানি যে সন্ত্রাসী সবচেয়ে বড় সন্ত্রাসী সব কিছু মিলেই, কিন্তু সবাই, অনেক সময় অনেক মানুষ কথা বলে যে উনি বলেছেন এরকম যে আমাদের মুসলমানদের উচিত না আমেরিকায় যাওয়া। তো উনি এটা যুক্তি দিয়েছিলেন কি, যে আমরা যখন ওত নেই আমেরিকায়, যে আমেরিকার বিপক্ষে আমি কোনো কাজ করব না, আমি আমেরিকার পক্ষে অস্ত্র ধরবো। তো তার বক্তব্য ছিল, যদি আপনি সেটা করেন তাহলে আমেরিকার যে শত্রু তার পক্ষে আপনি গেলেন, ওত নিলেন, আর ওত নিলে তো আপনি বাউন্ড। আমরা তার অনেক অবশ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছি, নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ, অর্থাৎ অভিবাসীদের জন্য যে তথ্যগুলো অনেক উপকারে আসে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনি ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সামনে আপনাদের জন্য আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবারও পরবর্তী অনুষ্ঠানে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, চ্যানেলের সাথেই থাকুন। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দুর্বহ দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।